ইরানের যে মোল্লাতন্ত্র বা হচ্ছে যে আপনার ইসলামিক রেভলিউশনারি যে ফোর্স, সেটাকে ইরানের জনগোষ্ঠীর একটা বিশাল অংশ এটা পছন্দ করে না, এবং সেটার অনেকগুলো আপনার অনেক ধরনের কারণ আছে। যে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে এই যে মানুষজন জমায়েত হওয়া, বা উনি যে বলছেন গালফের লোকজন গিয়েছেন, এটি উনি বলছেন মায়া কান্না, কিন্তু কারণ হচ্ছে ইরানের জনগণ চায় যে তাদের দেশটা পরিবর্তন হোক, যেমনটা বলা হচ্ছিল আমেরিকার পক্ষ থেকে, বা প্রথমেই প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন রিজিম চেঞ্জের ব্যাপার। আচ্ছা, এই ফিউনারেল দেখার পরে কি আপনার মনে হয় এই রিজিমটা চেঞ্জ হবে? হয়তো খামেনি নেই, কিন্তু খামেনির উত্তরসূরিরা বা ওই মেন্টালিটি যারা, তারা তো আবারই আসবে, বুঝাই যাচ্ছে ইরানের জনগণ আসলে কি চায়। ইনি ছিলেন সেই রাষ্ট্রের প্রতীক, তাকে হত্যা করা হয়েছে মানে একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করে, আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা আর আকস্মিক আক্রমণ করে তাদেরকে মেরে ফেলা হয়েছে। ইরানের এখন যে কন্ডিশন, সেখানে তো আসলে তাদের খাবারের সমস্যা, বিদ্যুতের সমস্যা, কিন্তু এরপরও তারা তাদের প্রিয় নেতাকে শ্রদ্ধা জানানোর জন্য মাঠে নেমেছেন, যেমনটা বলা হচ্ছিল আমেরিকার পক্ষ থেকে, বা প্রথমেই প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন রিজিম চেঞ্জের ব্যাপার। আচ্ছা, এই ফিউনারেল দেখার পরে কি আপনার মনে হয় এই রিজিমটা চেঞ্জ হবে? হয়তো খামেনি নেই, কিন্তু খামেনির উত্তরসূরিরা বা ওই মেন্টালিটি যারা, তারা তো আবারই আসবে, বুঝাই যাচ্ছে ইরানের জনগণ আসলে কি চায়। তার মানে যেই রেজিম চেঞ্জের যে জায়গাটা, সেটি কি আসলে আপনার মনে হয় যে আমেরিকা সাকসেসফুল হতে পারবে ভবিষ্যতে এই অন্ত্যেষ্টিক্রিয়া দেখার পরে? এই মুহূর্তে এইসব দেখে তো মনে হবার কথা না। ডক্টর আলাউদ্দিন ভালোভাবে সব ব্যাখ্যা করেছেন। তারপরে আমি এটা বলতে চাই যে এইটা মাল্টিপল জিনিস। এই কেন এত লোকের সমাবেশ হয়েছে এটা আমরা বুঝতে হবে। একটা হচ্ছে যে একটা প্রতীক, ইনি ছিলেন সেই রাষ্ট্রের প্রতীক, তাকে হত্যা করা হয়েছে মানে একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করে, আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা আর আকস্মিক আক্রমণ করে তাদেরকে মেরে ফেলা হয়েছে। এই যে ক্ষোভ, তারা এটা তেমন কিছু করতে পারছে না, যারা আক্রমণ করছে তাদেরকে পরাস্ত করতে পারছে না, কিন্তু কথা হচ্ছে তাদের উপরে পাল্টা আক্রমণ কিছু কিছু করার চেষ্টা করছে। এটা একটা ক্ষোভ এক। দুই নম্বর হচ্ছে ন্যাশনাল প্রাইড, মানে জাতীয় সার্বভৌমত্ব এবং অস্তিত্বের উপরে আঘাত, এটার ব্যাপারে তাদের একটা প্রাইড। তৃতীয় হচ্ছে যে আপনার অনেকে যোগদান করছে, মানে তারা হয়তো নিজেরা এমনিতে খুব একটা মানে শোকাহত না, এমনি ন্যাশনাল প্রাইড থাকা সত্ত্বেও হয়তো যোগ দিত না, কিন্তু আমার পাশে পাড়ার 90 জনের মধ্যে সুস্থ 80 জনই চলে যাচ্ছে, আমি যদি না যাই তাহলে আমি চিহ্নিত হবো, এই সরকার তো আপাতত ক্ষমতা থাকছে, তো আমি ব্ল্যাক লিস্টেড হতে পারি, একটা ভীতি এটা একটা আছে। তারপরে আরেকটা মেজর ফ্যাক্টর হচ্ছে শিয়াদের ভিতরে এই যে একটা এই মেন্টালিটি, দেখেন এইরকম হাসান হাই হোসেন এরকম করে মহিলারা পুরুষরা করছেন, এরকম করছেন, এইটা তাদের ভিতরে শোক প্রকাশের একটা ব্যাপার শিয়াদের একটা। 2 নম্বর হচ্ছে তাদের ভিতরে আত্মত্যাগের এবং শাহাদত বরণের একটা স্পৃহা থাকে। তো অনেকগুলো ফ্যাক্টর একসাথে, একটা ডিফারেন্স, একটা হচ্ছে সার্বভৌমত্বের প্রতি তাদের নিজস্ব ন্যাশনাল প্রাইড, আরেকটা হচ্ছে ঘৃণা, বিদ্বেষ, ক্রোধ এটার, এবং আরেকটা হচ্ছে সহমর্মিতা, আরেকটা হচ্ছে হয়তো সাম পার্সেন্টেজ ভয় যে পরে আমি ব্ল্যাক লিস্টের হতে পারি সেটার কারণে। রেজিম চেঞ্জের কথা বলছেন, হ্যাঁ রেজিম চেঞ্জের কথা, রিজিমের ব্যাপারটা এটা দেখে তো মনে হওয়ার কথা না, কিন্তু রেজিম চেঞ্জ অনেক সময় হয়টা কি ভেতরে ভেতরে এমন সব কাণ্ড কারখানা করা হয়ে থাকে বিভিন্ন দেশে। বাংলাদেশের পরিবর্তনের ব্যাপারে অনেকে বলছে বিদেশের হাত ছিল, তো বাংলাদেশের হাত থাক না থাক কিন্তু অনেক সময় এটা তো থাকে। লিবিয়া যে হলো, পরে তো বলা হলো যে ওখানে হাত ছিল, আমরা জানি না। অনেক সময় খুব পপুলার লিডার পপুলার সিচুয়েশন বিরুদ্ধে হতে পারে, তখন একটা নতুন সিনারিও তৈরি করতে হয়। এখন মানে এই যে যুদ্ধবিরতি, আবার যুদ্ধবিরতি এখন ডিফারেন্ট একটা অ্যাটিটিউড। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার, এই গালফের যে দেশগুলো, অনেক দেশের তো প্রায় 100 দেশের প্রতিনিধি অ্যাটেন্ড করেছেন, কয়েক দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টও অ্যাটেন্ড করেছেন, সৌদি আরবেরও একটা হাই লেভেল ডেলিগেশন সৌদি আরবের। তো এখন আরব যে দেশগুলোর উপর যুক্তরাষ্ট্রের ঘাঁটির উপর তারা অ্যাটাক করেছে, এমনকি অন্য কয়েক স্থানে আঘাত করেছে,
তাদেরও প্রত্যেকের এখানে ডেলিগেশন ছিল, ইনক্লুডিং সৌদি। এটা এটা একটা একটা interesting। মানে হ্যাঁ। কারণ তারা দেখছে যে এইটা একটা মাইটি রাষ্ট্র, আমার পাড়ার, আমি এটাকে ইগনোর করলে ভবিষ্যতে এই রাষ্ট্র যদি, এই রেজিম যদি ধ্বংস না হয়, দুর্বল না হয়, তাহলে আমি পাল্টা ঝামেলায় পড়বো, আমার দেশের জনগণ আমার উপরে ক্ষুব্ধ হবে। নানা কারণে তারও অ্যাটেন্ড করছে। তো যাই হোক, ওভারঅল হচ্ছে এই রেজিমের ভিতরে, আপনি কিছুদিন আগে আপনি আমাকে সেই প্রশ্ন করেছিলেন নিউজটা দেখে, যে আগের যে প্রেসিডেন্ট আহমেদিনেজাদ, তিনি কট্টর ছিলেন। তিনি যে মানে ৭৯ সালের বিপ্লবের পরে হাশেম রাফসানজানি থেকে শুরু করে ৩ জন মানে মডারেট প্রেসিডেন্ট ছিলেন, আর অন্যরা কট্টর। সবচেয়ে কট্টরতমদের মধ্যে আহমেদিনেজাদ ছিলেন। এবং মানে উনি বিশেষ করে ইসরায়েলের ব্যাপারে তার একটা অত্যন্ত এক্সট্রিম ওপিনিয়ন ছিল। সেই লোককে এরা রিক্রুট করেছে বলা হচ্ছিল। এটাও সত্য মিথ্যা আমি জানি না, এটা মানে মিথ্যা কথা হতে পারে, প্রচারণ হতে পারে। তো তিনি যদি রিক্রুটেড হতেন, রেজিমের ভিতরে যে কেউ মানে অন্যদের লোক নাই, এবং চেঞ্জ হওয়ার পরে আস্তে আস্তে হয়তো তাৎক্ষণিকভাবে বোঝা যাবে না, ফলে নতুন লিডারশিপে যারা আসছে এই মুহূর্তে তাদেরকে কট্টর মনে হচ্ছে, খামেনির ফলোয়ার মনে হচ্ছে, কিন্তু হু নোজ অ্যাট দি এন্ড অফ দি ডে সেটা কয়েক বছরের ভিতরে, ২-১ বছরের ভিতরে আস্তে আস্তে পরিষ্কার হতো। এমনকি বছর খানেকের ভিতরে আমরা পরিষ্কার। এবং খামেনির মৃত্যু নিয়েও কিন্তু অভিযোগ আছে যে খামেনির দলেরই লোকজনই মোসাদকে সে তথ্যগুলো দিয়েছিল। হ্যাঁ, সেটাও তো অভিযোগ রয়েছে থাকেন। প্রফেসর আলাউদ্দিন, যেমনটি মোহাম্মদুল্লাহ ভাই যেমনটি বলছেন যে রেজিম চেঞ্জের ব্যাপারটি মানে যেভাবে ভাবা হয়েছিল সেভাবে নাও হতে পারে, আবার উনি আশঙ্কা করছেন যে এই এখন ফিউরিনিয়াল আর রেজিম চেঞ্জ মানে ১ বছরের মধ্যে সেটি হয়তো ভিন্ন হতে পারে। কিন্তু আমি যেটা আপনার কাছে প্রশ্ন, যে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে এই যে মানুষজন জমায়েত হওয়া, বা উনি যে বলছেন গালফের লোকজন গিয়েছেন, এটি উনি বলছেন মায়া কান্না, কিন্তু কারণ হচ্ছে ইরানের জনগণ চায় যে তাদের দেশটা পরিবর্তন হোক, এবং সেই পরিবর্তনের প্রথম বা প্রাথমিক ধাপ আমেরিকা অলরেডি কমপ্লিট করেছে। আপনি কি প্রেসিডেন্ট ট্রাম্পের এই মতের সঙ্গে একমত? আপনার প্রেসিডেন্ট ট্রাম্প যে মন্তব্যগুলো করেন, অনেক সময় এই মন্তব্যগুলোর গ্রাউন্ডস পাওয়া খুবই কঠিন। উনি হয়তো ওনার সাথে, ইরানের সাথে ওভারঅল যে রিলেশনশিপ, সেই জায়গা থেকে ওনার এটা একটা পলিটিক্যাল রিটরিক বল, একটা পলিটিক্যাল বক্তব্য। কিন্তু বাস্তবতা তো আসলে সেটি দিচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে মোহাম্মদুল্লাহ ভাই অনেক সুন্দরভাবে অনেকগুলো দিক বলছে। আমি আপনার সাথে পার্সোনাল কিছু, আমার মানে বেশ কিছু ইরানিয়ানের সাথে অনেক আগে কিছু ইন্টারাকশন হয়েছিল, এখনো বেশ আমার ফ্রেন্ড লিস্টের মধ্যে যারা আমেরিকায় পড়তে আসছে, এরকম পড়ালেখা করে বা এখানে সেটেলড। তো আমার মনে আছে যে ২-১ জন এরকম মানে তাদের মধ্য থেকে তারা কমেন্ট করেছিলেন যে তারা বলছেন যে ইরানের যে মোল্লাতন্ত্র বা হচ্ছে যে আপনার ইসলামিক রেভলিউশনারি যে ফোর্স, সেটাকে ইরানের জনগোষ্ঠীর একটা বিশাল অংশ এটা পছন্দ করে না, এবং সেটার অনেকগুলো আপনার অনেক ধরনের কারণ আছে। এই কারণগুলোর মধ্যে আপনার ইকোনমিক যে ডেপ্রাইভেশন, ইরানকে আপনার স্যাংশন দিয়ে যেভাবে আপনার এটাকে একেবারে পঙ্গু করে ফেলা হয়েছে তার ইকোনমিকে, সেই জায়গাতে আপনার সাধারণ মানুষের ডেপ্রাইভেশন আছে। আপনার রেজিম চেঞ্জ বা পাওয়ারের যে শিফটটা ঘটে, সেখানে এই ডেপ্রাইভেশনটা বা মানুষের বঞ্চনার একটা চূড়ান্ত লেভেল যখন পৌঁছায় যায়, মানুষ যখন রাস্তায় নেমে যায় ন্যাচারালি, যেভাবে ইরানের রেভলিউশনটা যেভাবে ঘটেছিল, এইরকম পরিস্থিতিতে যাওয়ার ক্ষেত্রে এই যে বঞ্চনা, নানা ধরনের বঞ্চনাটা কাজ করে। সো ইকোনমিক বঞ্চনা ছিল, পলিটিক্যাল সাপ্রেশন ছিল, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু অনেক ইরানিয়ান যাদের সাথে আমার ইন্টারাকশন, তারা বলছে যে, আমার খুব ইন্টারেস্টিং একটা কথা বলছে, সে বলেছে দেখো আমরা তাদেরকে পছন্দ করি না, আমরা মোল্লাদেরকে পছন্দ করি না, আমরা ইসলামিক রেভলিউশনারি গার্ডকে পছন্দ করি না, কিন্তু আমরা যে মানে ঠিক মানে ওয়েস্টার্ন যে পাওয়ার, স্পেসিফিকলি আমেরিকাকে পছন্দ করি, বিষয়টা কিন্তু তাও না। তার মানে হচ্ছে যে আমরা যখন এটা ন্যাশনাল ইন্টিগ্রিটি বা জাতীয় সংহতি এবং ঐক্যের বিষয়টা আসে, মানে দেশের সভরেন্টির প্রশ্নটা আসে, সেখানে তুমি পাবা যে মানে মানে অসংখ্য ইরানিয়ানস, একটা বিশাল পার্সেন্টেজ, তারা কিন্তু আপনার অন্যদেরকে আপনার হচ্ছে কখনো ফরেন ইনফ্লুয়েন্সকে সে কখনো সাপোর্ট করবে না। সো সেটা একটা বড় একটা
আপনার হচ্ছে যে ইরানের শক্তি আপনারা দেখেছেন এর আগে আহ, খুব সম্ভবত যে ইরানের আহমেদিনেজাদ অথবা তারপরের জন্য এই ফরগট দি মোমেন্টাম, যে তাদের বিরোধী দলীয় যে বিরোধী সাইডে যিনি ছিলেন তিনি ইরানের জন্য সাপোর্ট আদায় করেছিলেন, মানে হচ্ছে যে তাদের নিউক্লিয়ার আমেরিকার সাথে নিউক্লিয়ার একটা যে ওবামার সময় খুব সম্ভবত, যে তারা তাদের ওই জায়গাগুলোতে এক। তো এ কারণে আপনার হচ্ছে যে খুবই ডিফিকাল্ট যে আপনি যেটা বলছেন রেজিম চেঞ্জের যে প্রশ্নটা, এটা মায়াকার না না, বিষয়গুলো এত সিম্পলিফাইড হইতে দেখার সুযোগ নেই। আপনি দেখেন যে আপনার ইরান তার মাসল শো করেছে, এখন কিভাবে করেছে এটা আমাদের কাছে নেই। সে সার্ভাইভ করেছে, শুধু সার্ভাইভ করে নাই, সে তার মাসলও শো করেছে। তা আমার কাছে মনে হচ্ছে যে সমস্ত ইরানিয়ানরা যারা এই এই ইসলামিস্ট এই ফোর্সটাকে তারা পছন্দ করে না, কিন্তু এই জায়গাটাতে তারা পাচ্ছে যে না, মানে উই ওয়ান্ট আওয়ার টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি এবং সভরেন্টি আমাদের সমুন্নত থাকুক, এটা আমরা চাই। কেন চাই? কারণ তারা জানে যে যদি এখানে ইসরায়েল বা আমেরিকার যদি প্রত্যক্ষ যদি আপনার যদি কন্ট্রোল চলে আসে, তাহলে ইরান অ্যাজ এ নেশন যেভাবে তারা তাদেরকে মানে ইয়ে করে, পারসিভ করে, সেটা কম্প্রোমাইজ হয়ে যাবে এবং সেটা অনেকটা আপনার হচ্ছে যে তারা হারিয়ে ফেলবে। তো সেই জায়গা থেকে আমার কাছে যেটি মনে হয় যে ওভারঅল সিচুয়েশনটাকে আপনি যদি বিবেচনায় রাখেন, তাহলে আপনার কাছে এটা অনেকটা আমাদের কাছে স্পষ্ট হয় যে রেজিম চেঞ্জের যে পলিটিক্স এবং পসিবিলিটি সেটা অনেকাংশে আরো কমে গেছে। এখন মোহাম্মদুল্লাহ একটা জিনিস বলছেন যে এটার অর্থ এই নয় যে রেজিম চেঞ্জ করা হবে না বা যাবে না, কারণ সেটা তো অন্য মেকানিজম এবং প্রত্যেকটা দেশে সেটি হয়ে থাকে এবং সেখানে একটা সেকশন অফ সোসাইটি অলওয়েজ আপনার হচ্ছে যে সেটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন থাকে, কিন্তু তারা আপনার কোলাবোরেট করে। কিন্তু আমি বলবো যে এই পথটা অনেক সংকুচিত হয়ে গেছে বর্তমান ইরানের জন্য, ইরানে আপনার ওই ক্ষমতার পরিবর্তনের জন্য সেই সম্ভাবনাটা অনেক সংকুচিত হয়ে গেছে।